হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্ব স্যার সকলকে স্বাগত জানাই। দেখো, এসএলএসটি বেঙ্গলির সেরা প্রস্তুতির জন্য আমি তোমাদের নিয়ে চলে এসেছি সকলের জন্য ফ্রি মক টেস্ট। দেখো, এই ক্লাসগুলো থেকে তোমরা কী ধরনের হেল্প পাচ্ছ দেখো, যে তোমাদের আমি প্রত্যেকটি অপশন ওয়াইজ আমি তোমাদের যেমন আলোচনা করে দিচ্ছি, তাছাড়া আমি তোমাদের সঙ্গে এও আলোচনা করে দিচ্ছি আমাদের আসন্ন এসএসসি স্কুল সার্ভিস কমিশনের যে স্টেট লেভেল সিলেকশন টেস্ট বাংলা বিষয়ের কী ধরনের প্রশ্ন আসতে পারে, সমস্ত কিছু আমি তোমাদের এ টু জেড আলোচনা করে দিচ্ছি। তো যারা ভিডিওটি প্রথম দেখছো বা চ্যানেলটিতে প্রথম এসেছো, তাদের কাছে অনুরোধ, অবশ্যই তোমাদের সমস্ত তোমরা যে জায়গায় তোমাদের বাড়ি, তোমাদের যে সমস্ত বন্ধু আছে সকলের সঙ্গে শেয়ার করে নিও। এটি তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ। এবং তোমাদের প্রত্যেককেই মনে রাখতে হবে যে তোমাদের নিজেদের যে লক্ষ্য তুমি বিএড করতে করতে যে স্বপ্ন দেখেছিলে শিক্ষকতা করার, সেই স্বপ্ন কিন্তু পূর্ণ করতে হবে তোমাকেই, সেই দায়িত্ব তোমাকেই নিতে হবে। তাই মনে রাখবে, তোমার লক্ষ্য তোমাকেই পূর্ণ করতে হবে। তার জন্য কি কি করণীয়, তুমি যদি এই মক টেস্টগুলো যদি আমার ফলো করো, তাহলে অবশ্যই তোমার যে স্বপ্ন, যে লক্ষ্য, সেই লক্ষ্য জয় করতে তুমি অনেকটা যে হেল্প পাবে। দেখো, আজকে আমরা প্রথম প্রশ্নের দিকে চলে যাব। ব্যাকরণ ভিত্তিক যেমন তোমাদের প্রশ্ন আছে, সেই সঙ্গে সঙ্গে তোমাদের পাশাপাশি ব্যাকরণের পাশাপাশি আমি প্রত্যেকটা অংশ নিয়ে আলোচনা করে দেব। সঙ্গে সঙ্গে সাহিত্যের ইতিহাসেরও প্রশ্ন রয়েছে। তাহলে দেখে নাও আমাদের প্রথম প্রশ্ন কি আছে। দেখো, যে নবমালতীর কচি দলগুলি আনমনে কাটে দশনে। তো দশন মানে হচ্ছে দংশন বলতে পারো, দংশন বলতে পারো বা দাঁত বলতে পারো। তাহলে নবমালতীর যে কচি দলগুলো কাটছে কে? দশন মানে দংশনে। তো এটা আমাদের কোন কারক হবে দেখে নাও। দেখো, এখানে দশনের তলায় দাগ আছে, তার মানে দংশনের দ্বারা কাটা হচ্ছে। তো আমাদের কি করতে হবে? ক্রিয়াপদকে মনে রাখতে হবে যে ক্রিয়াপদটি কাটে এই দশনের সাহায্যে। তো এটা অবশ্যই করণ কারক হয়ে যাবে। অপশন খ যারা করেছো বা বি তোমাদের সঠিক উত্তর হয়েছে। দেখো, কর্মকারকের ক্ষেত্রে বিশেষত যে গৌণ কর্ম, মুখ্য কর্ম, এইগুলো ভালোভাবে আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। অপাদান কারকের ক্ষেত্রে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম স্থানবাচক অপাদান এবং অবস্থানবাচক অপাদান, সেগুলো একটু দেখে নেবে, খুবই ইম্পর্টেন্ট টপিক। এবং সঙ্গে সঙ্গে আছে বিকৃতিবাচক অপাদান, যেমন তিল থেকে তেল হয় ইত্যাদি ইত্যাদি। অধিকরণ কারক আছে। নেক্সট আমরা চলে যাব, দেখে নাও, যে প্রিয়াতব মুখচন্দ্র উদ্ভাসিল হৃদয় আমার। কি আছে দেখো, প্রিয়াতব মুখচন্দ্র উদ্ভাসিল হৃদয় আমার। তো এখানে দেখো আমাদের কি আছে, দেখো এখানে আমাদের কি আছে দেখে নাও, যে মুখচন্দ্রের তলায় দাগ বলা হয়েছে, এখানে আমাদের সমাস নির্ণয় করতে বলা হয়েছে। দেখো, উপমান কর্মধারয়ের ক্ষেত্রে কি হয়? উপমান কর্মধারয়ের ক্ষেত্রে ধরে নাও আমি বললাম যে শশ ব্যস্ত। দেখো, শশ মানে খরগোশ, তাহলে খরগোশ সদা সর্বদা ব্যস্তই থাকে। তাহলে এটা আমাদের কি হয়েছে বলো তো? বাস্তবের ক্ষেত্রেও যদি আমরা দেখি সত্য। কিন্তু দেখো, মুখচন্দ্র, মুখ কখনো কিন্তু চাঁদ হতে পারে না, মনে রাখবে। মুখ আর চাঁদ দুটোর মধ্যে বিস্তর পার্থক্য আছে। চাঁদ একটি উপগ্রহ, মুখ যার মধ্যে প্রাণের উজ্জ্বলতা আমরা দেখতে পাই, আমাদের মানুষের উজ্জ্বলতা দেখতে পাই, মানুষের কর্মক্ষমতা, দক্ষতা, সমস্ত কিছু আমরা মুখের সাহায্যে দেখতে পাই। কিন্তু এই মুখের সঙ্গে চন্দ্রের যে মিলন ঘটনা হয়েছে, তো এটাকে দেখো যে মুখটা আমাদের কি হচ্ছে? বিশেষ্য। সেই মুখকে তুলনা করা হচ্ছে চন্দ্রের সঙ্গে, চন্দ্রটা আমাদের বিশেষণ, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে দেখো যে মুখও বিশেষ্য পদ এবং চন্দ্রও বিশেষ্য পদ, দুটোই বিশেষ্য পদ, ঠিক আছে, দুটোই বিশেষ্য পদ এখানে। তাছাড়া কেউ যদি ভাবো যে চন্দ্রটা বিশেষণ, তাহলে কিন্তু ভুল। মুখ চন্দ্র দুটোই বিশেষ্য পদ। এটি হচ্ছে আমাদের উপমিত কর্মধারয়। যারা অপশন খ করেছো সঠিক। এখানে রূপক কর্মধারয়ের ক্ষেত্রে কি হয়? দেখো, রূপক কর্মধারয়ের ক্ষেত্রে কি হয়? যেমন ধরো, মন মাঝি হয়ে থাকে, মন রূপ মাঝি হয়ে থাকে, ঠিক আছে, প্রেম সাগর হয়ে থাকে, প্রেম রূপ সাগর হয়ে থাকে। তো মনে রাখবে, এটা আমাদের হয়ে গেল উপমিত কর্মধারয়। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। দেখো, বাক্যের মধ্যে থাকা যে অংশ বাক্যের মূল ক্রিয়াকে বিশেষিত করে তাকে কি বলা হয়?
বাক্যের মধ্যে যে অংশ, বাক্যের যে মূল যে ক্রিয়াপদ, সেই ক্রিয়াপদকে বিশেষিত করে তাকে আমরা কি বলি? ধরে নাও তোমাদের আমি একটি উদাহরণ হিসেবে বলছি যে তাড়াতাড়ি এসো। আমি বললাম যে তাড়াতাড়ি বা এই ক্লাসটি তাড়াতাড়ি শেয়ার করো, এই ক্লাসটি তাড়াতাড়ি শেয়ার করো, আমি তোমাদের এই অনুরোধ করলাম। তো যখনই করলাম দেখো এই যে করো, করো ক্রিয়াটির বিশেষণ এখানে দেখো তাড়াতাড়ি, তাহলে মূল যে ক্রিয়াকে বিশেষিত করছে তাহলে এটা অবশ্যই ক্রিয়া বিশেষণ খণ্ড হয়ে যাবে, অপশন খ হয়ে যাবে সঠিক উত্তর। যারা খ করেছো ঠিক আছে। নেক্সট দেখে নেব, মানব শিশু সিংহ শিশুর উপর অত্যাচার করিতেছে। মানব শিশু সিংহ শিশুর উপর অত্যাচার করিতেছে, এটি যে বাচ্যের উদাহরণ। দেখো যখনই আমাদের বাচ্য নির্ণয় করতে বলা হবে, মনে রাখবে আমাদের বাচ্য 4 প্রকারের: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য এবং কর্মকর্তৃবাচ্য। তাহলে দেখে নাও এখানে আমাদের কি আছে? মানব শিশু সিংহ শিশুর উপর অত্যাচার করিতেছে। তো দেখে নাও এই যে করিতেছে যে ক্রিয়াটি আছে, এই করিতেছে ক্রিয়াটির মানব শিশু, ঠিক আছে, এখানে কর্তা মানব শিশু, তাহলে এই কর্তার অর্থ প্রাধান্য পাচ্ছে দেখো এখানে, ঠিক আছে, ক্রিয়াপদের সঙ্গে কর্তার যে সম্পর্ক এটা দেখতে পাচ্ছি, তাই এটা কর্তৃবাচ্য হবে। কর্মবাচ্যের ক্ষেত্রে কর্মের অর্থ প্রাধান্য পায়, অর্থাৎ দেখো যে কর্মবাচ্যের ক্ষেত্রে কি হবে? পুলিশ কর্তৃক চোর ধৃত হয়, পুলিশ কর্তৃক চোর ধৃত হয়। তো দেখো এখানে আমাদের কি আছে? যে এখানে আমাদের পুলিশ কর্তা আছে আর চোর আমাদের কর্ম আছে। এই কর্ম চোরের অর্থ প্রাধান্য পাচ্ছে, চোর ধৃত হয়, ঠিক আছে, পুলিশের সঙ্গে হয় না, চোরের সঙ্গে হয়। তাহলে দেখো এখানে আমরা যদি দেখি, এটা যদি আমরা দেখবে যে কারকের ক্ষেত্রে অনুক্ত কর্তা হয়ে থাকে। যদি কর্তার দিক থেকে দেখো অনুক্ত কর্তা হয়ে থাকে, কর্মবাচ্য ও ভাববাচ্যের কর্তাকে অনুক্ত কর্তা বলা হয়। নেক্সট আমরা চলে যাব দেখো ভাববাচ্যের ক্ষেত্রে। দেখো ভাববাচ্যের উদাহরণের ক্ষেত্রে ধরে নাও যে পুলিশের ধরা হয়, এরকম থাকবে ভাববাচ্য। যে পুলিশের কাকে ধরা হয় এটা উল্লেখ থাকবে না, পুলিশের ধরা হয় শুধু থাকবে। এবং মনে রাখবে কর্মবাচ্য এবং ভাববাচ্য উভয়েই হ ধাতু নিষ্পন্ন মূল যে ক্রিয়াপদটি হয়ে থাকে। কর্মকর্তৃবাচ্যের ক্ষেত্রে কি হয়? বাঁশি বাজে, শাঁখ বাজে, এগুলো হয়ে থাকে। নেক্সট দেখে নেব আমরা পরবর্তী প্রশ্নে, ধান শব্দটি যে ধরনের শব্দ, ধান শব্দটি যে ধরনের শব্দ, অ্যান্সার করো। সকলকে গুড ইভিনিং, ঠিক আছে, যারা পরবর্তীতে জয়েন্ট হলে, জানানো হয়নি তোমাদের, সকলকে গুড ইভিনিং। আর প্রচণ্ড গ্রীষ্ম, দেখে নাও প্রচণ্ড গরম এখানে, দেখে নাও এখানে আমাদের ধান শব্দটি যে ধরনের শব্দ, ধান্য থেকে এসেছে, মূল যে শব্দ সেটি ধান্য, তাহলে ধান্যটা আমাদের তৎসম শব্দ। তৎসম শব্দ পরিবর্তিত হয়ে কি হয়েছে দেখো, ধান হয়েছে, তদ্ভব রূপ পেয়েছে, তো এটা গ হয়ে যাবে। ধান্যটা কি হয়ে যাবে? ধান হয়ে যাবে, গ তদ্ভব শব্দ হয়ে যাবে। যারা অপশন গ করেছো তোমাদের সঠিক হয়েছে, ঠিক আছে। আর তৎসম শব্দ মনে রাখবে যে বাংলা ভাষার অলংকার বলা হয় এই তৎসম শব্দকে, এবং বাংলা ভাষার প্রাণ বলা হয় এই তদ্ভব শব্দকে। দেশি শব্দের মধ্যে দেখবে ছিপ আছে, বাদুড় আছে, বাবা আছে, তাছাড়া টোপর আছে, এইগুলো আছে, মনে রাখতে হবে। নেক্সট দেখে নাও যে অন্ধকারে দুর্বোধ সংকেতের মতো সঞ্চালিত হয়, এখানে রেখাঙ্কিত পদটির প্রকৃতি প্রত্যয় হলো কি? দেখো এরপরে যে প্রশ্নটি আছে আমাদের, অন্ধকারে দুর্বোধ সংকেতের মতো সঞ্চালিত হয়, এখানে দেখো যে রেখাঙ্কিত পদটির যদি আমরা প্রকৃতি প্রত্যয় নির্ণয় করি, দেখো এখানে আমাদের আছে যে পদের তলায় দাগ, সেটি হচ্ছে সঞ্চালিত। তো দেখো সঞ্চালিত যখনই এইভাবে আমাদের প্রত্যয় নির্ণয় করতে হবে, ঠিক আছে, যদি আমাদের যে কোনোভাবে যদি প্রত্যয় আমাদের যদি ব্যুৎপত্তি নির্ণয় করতে বলা হয়, তখনই সর্বদা মনে রাখবে যেটি, যে দেখবে যে আমাদের শব্দটি দেয়া হয়েছে এখান থেকে, যে শব্দটি দেয়া হয়েছে এখান থেকে আমরা যে কিভাবে একে ভাঙতে পারবো। দেখো সঞ্চালিতকে যদি আমরা ভাঙি, দেখতে পাচ্ছ যে সম পাবে, তো সম যখনই পাচ্ছ জানবে যে এই সমটি আমাদের উপসর্গ। জানো যে সংস্কৃত যে উপসর্গ আছে, প্র প্রা অপসমনি অব অনু দূর নির্বি, এভাবে 20টি যে সংস্কৃত উপসর্গ আছে, এই উপসর্গগুলো যদি যোগ থাকে সংস্কৃত উপসর্গ, তাহলে জানবে অবশ্যই সেটি
যে সংস্কৃত কৃত প্রত্যয়েই হবে। কিন্তু এখানে দেখো সর্বশেষে আমাদের কি আছে, দেখো সর্বশেষে ত আছে, মানে এখানে কয়েত প্রত্যয় কিন্তু আছে। দেখো যে সঞ্চালিত, দেখো চালিততে চল ধাতু আছে, সঙ্গে সঙ্গে আমাদের কয়েত করে নিতে হবে। তাহলে এটা হয়ে যাবে আমাদের অপশন খ, যারা করেছো তাদের সঠিক হয়েছে। দেখো পরবর্তী প্রশ্নে দেখে নাও, যে 7 নম্বর প্রশ্ন, যে এখানে দেখো কালিদাস কোন শ্রেণীর অব্যয় বিশেষ্য। এখানে শুধুমাত্র দেখবে যে কালিদাসটা, দেখো এখানে ভুল টাইপিং করা আছে, ঠিক আছে, অ্যান্সার করো তোমরা। দেখো এখানে যদি আমরা দেখি যে কালিদাস কোন শ্রেণীর বিশেষ্য, কালিদাসের তলায় দাগ। তো যখনই এই ধরনের থাকবে, দেখো একজন আমাদের কবির নাম বোঝাচ্ছে, ঠিক আছে, সংস্কৃত সাহিত্যের মহাকবি বলতে পারি আমরা, তাই তো, মহাকবি কালিদাস। তো একটা নির্দিষ্ট করে যখনই নাম বোঝাবে, মনে রাখবে নির্দিষ্ট করে যদি নাম বোঝায়, একবারে চিহ্নিত করা হয় সেই ব্যক্তিকে বা সেই বস্তুটিকে, তাহলে অবশ্যই সংজ্ঞাবাচক হবে। জাতিবাচকের ক্ষেত্রে কি হয়, ধরো জাতিবাচকের ক্ষেত্রে মানুষ হতে পারে, মানুষ জাতি, মাছ হতে পারে, গরু হতে পারে, ছাগল হতে পারে, ঠিক আছে, এগুলো হতে পারে। এরপর দেখে নাও, আমরা যদি দেখি যে গুণবাচক বিশেষ্যের ক্ষেত্রে যদি দেখো, যে গুণবাচকের ক্ষেত্রে ধরে নাও কুটিল, হ্যাঁ কুটিল হতে পারে, মিষ্টি হতে পারে, এগুলো গুণ, সৎ হতে পারে, সাহসী হতে পারে, এগুলো আমাদের গুণ। তো পরীক্ষায় কিন্তু তোমাদের বিশেষ্য পদ থেকে এসএসসিতে 1 নাম্বার তোমরা পাবেই, এটা আমি তোমাদের জানিয়ে রাখলাম। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। দেখো তরিতে আসন ছাড়ি সসম্ভ্রমে, দেখে নাও নোয়াইয়া শির, সসম্ভ্রমে নোয়াইয়া শির রেখাঙ্কিত পদটি কোন ধরনের বিশেষণ, দেখো তরিতে। এখানে দেখো যখনই এই ধরনের থাকে, যদি এই ধরনের বাক্য আমাদের থাকে, এখানে যদি বিশেষণ নির্ণয় করতে বলা হয়, দেখো সর্বনামীয় বিশেষণ কখন হয়, ধরো যে সর্বনাম পদটা যখন বিশেষণের কাজ করে, যেমন ধরো এই চাঁদ, তো এখানে দেখো বিশেষ্য পদ চাঁদ কিন্তু সর্বনাম পদ এই, তো এইটা যখন আমাদের এর তলায় দাগ থাকে সর্বনাম পদে, তখন সেটা সর্বনামীয় বিশেষণ হয়ে যায়। তাছাড়া ধরে নাও সিও গৃহ, ঠিক আছে, এই গৃহটা আমাদের বিশেষ্য পদ, এর বিশেষণ সিও, এই সিওর তলায় যখন দাগ থাকবে সেটা হবে সর্বনামীয় বিশেষণ। তাহলে দেখো এখানে তরিতের তলায় দাগ আছে, তাহলে সর্বনামীয় নয়। তাহলে আসন ছাড়ি, দেখো ছাড়ি, সে আসনটা ছাড়ছে কিভাবে, তরিতে মানে দ্রুত, তাহলে ধীরে না তরিত, এগুলো মনে রাখবে ক্রিয়া বিশেষণ। অপশন খ হচ্ছে সঠিক উত্তর, অপশন খ হচ্ছে সঠিক উত্তর। আর অব্যয়জাত বিশেষণ, অব্যয় পদটায় যখন বিশেষণের কাজ করে। চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। দেখে নাও নিম্নলিখিত মধ্যে কোনটি অনন্যই অব্যয়ের ভাগ নয়, যে অনন্যই অব্যয়ের ভাগ নয় কোনটি, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি। দেখো এখান থেকে যদি আমরা দেখি যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অনন্যই অব্যয়ের ভাগ নয়, তাহলে যদি আমরা দেখি, দেখো এখানে ভাব প্রকাশক আছে, সম্বোধন সূচক আছে, বাক্যালঙ্কার আছে, হেতুবোধক আছে। দেখো আমরা যদি দেখি এখানে হেতুবোধক তো নয়, ঠিক আছে, যেটা ভাব প্রকাশক সেটাই তো অনন্যই অব্যয়, তাহলে এটাও নিশ্চয়ই হবে না, তাই তো, এটাও হবে না। তাহলে এখানে আমাদের আর আছে সম্বোধন সূচক বাক্যালঙ্কার। এখানে দেখো যে আমাদের কি আছে সম্বোধন সূচক, এটাও অনন্যই অব্যয়, বাক্যালঙ্কার এটাও অনন্যই অব্যয়। এখানে আমাদের হেতুবোধক যেটা হচ্ছে আমাদের এই হেতুবোধক যে আমাদের আছে, এটা হচ্ছে আমাদের সমুচ্চয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়ের এটা হচ্ছে আমাদের ভাগ, ঠিক আছে। তো এটা আমাদের সঠিক উত্তর হচ্ছে। যদি এগুলোর উদাহরণ দেখো, দেখো হেতুবোধক যদি থাকে তো হেতুবোধক অব্যয় কেমন হয়ে থাকে, ধর না বলে অসুস্থ, বলে তিনি সবাই উপস্থিত হতে পারলেন না সভায়, কেন না থাকতে পারে, যেহেতু থাকতে পারে, এই অব্যয়গুলো হচ্ছে আমাদের বুঝে নিতে হবে যে হেতুবোধক। বাক্যালঙ্কারের ক্ষেত্রে তো থাকতে পারে ইত্যাদি, যেগুলোকে আলংকারিক বোঝায়, ঠিক আছে, বাক্যের যেগুলো প্রয়োজনীয় নয়। এখানে আমাদের যে সম্বোধন সূচক আছে যেটা অনন্যই অব্যয়ের ভাগ, সম্বোধন সূচকের মধ্যে ধরে নাও হে থাকতে পারে, সখী থাকতে পারে, রে থাকতে পারে, গো থাকতে পারে। ভাব প্রকাশকের ক্ষেত্রে যে ধরে নাও ছি ছি, ধিক ধিক ইত্যাদি ভাব বোঝাতে পারে। নেক্সট প্রশ্ন চলে যাব। দেখো সুকুমার সেনের মতে আনন্দমঠ যে উত্তর কাহিনী কোনটি, সীতারাম, রাধারানী, মৃণালিনী না দেবী চৌধুরানী। দেখো এগুলো যদি আমরা প্রকাশকাল দেখি, খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটি। প্রকাশকাল যদি দেখি, দেখো সীতারাম যেটা 1887 লিখে রাখতে পারো, যে প্রচার পত্রিকায় প্রকাশিত হয়েছিল সীতারাম। এখানে দেখো রাধারানী আছে 1886-তে,
1886-তে বঙ্গদর্শনে প্রকাশিত হয়েছিল। এখানে দেখো মৃণালিনী আছে, মৃণালিনী উপন্যাসটি আছে, সেই মৃণালিনী 1869-এ প্রকাশিত হয়। এবং দীনবন্ধু মিত্র উৎসর্গ করা হয় দীনবন্ধু মিত্রকে, এটা পত্রিকায় প্রকাশিত হয়নি। দেবী চৌধুরানী এখানে আমাদের সঠিক উত্তর। দেবী চৌধুরানী হচ্ছে 1884-তে, যেটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তাহলে মনে রাখবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে ত্রয়ী উপন্যাস আছে, সেই ত্রয়ী উপন্যাসের প্রথম উপন্যাস হলো আনন্দমঠ। সেই ত্রয়ী উপন্যাসের প্রথম উপন্যাস হলো আনন্দমঠ 1882, দেবী চৌধুরানী 1884, সীতারাম 1887 আছে। তাহলে এগুলো আমাদের আছে, এগুলো খুবই ভালোভাবে মনে রাখতে হবে। আমরা যদি পরবর্তী প্রশ্নে চলে যাই, দেখে নাও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর প্রকাশিত উপন্যাস কোনটি? দেখো তোমাদের মনে হতে পারে খুবই সহজ প্রশ্ন, এই ধরনের প্রশ্নগুলোই আমাদের গুরুত্বপূর্ণ, এগুলো অ্যান্সার করো। যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যদি আমরা দেখি, কারোর আরণ্যক উপন্যাসের স্রষ্টা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার মৃত্যুর পর যে প্রকাশিত হয় এবং যে উপন্যাসটি, সেটি আমাদের কোন অ্যান্সার হবে? দেখো বিভূতিভূষণের যদি আমরা জীবনকালটা দেখি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যদি আমরা জীবনকালটা দেখি, তাহলে তিনি জীবিত ছিলেন 1894 থেকে 1950 পর্যন্ত। এবং তার অথৈ জল যেটি আছে, দেখো অথৈ জল 1947 অর্থাৎ স্বাধীনতা দিবসের বছরে প্রকাশিত হয়, স্বাধীনতা দিবসের পরবর্তীতে প্রকাশিত হয়েছিল। এখানে হে অরণ্য কথাকেও এটা জানো যে একটি তার ভ্রমণ কাহিনীমূলক রচনা, ঠিক আছে, বা দিনলিপি জাতীয় রচনা। এটার প্রকাশকাল 1948। হীরামানিক জলে এখানে আমাদের আছে, দেখো হীরামানিক জলে, যেটা 1946-এ প্রকাশিত হয়, কিশোর উপন্যাসটি। এখানে দেখে নাও দম্পতি আছে, যেটা 1953। তাহলে কোনটা মৃত্যুর পর? অবশ্যই দম্পতি, অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর। এগুলো আমাদের জানতে হবে। পরবর্তী প্রশ্নে চলে যাব, সতীনাথ ভাদুড়ির কোন উপন্যাস অরাজনৈতিক? অ্যান্সার করো। দেখো এখানে আমাদের আছে জাগরি। জাগরি 1945-এ প্রকাশিত হয়েছিল, যে পত্রিকায় প্রকাশিত হতে থাকে শনিবারের চিঠিতে। শনিবারের চিঠিতে। এখানে দেখো ঢোড়াইচরিত মানস, এটা 1902 খণ্ড, কালজয়ী উপন্যাস 1949, 1951। মনে রাখবে তার রাজনৈতিক উপন্যাস জাগরীয়, এখানে তার রাজনৈতিক উপন্যাস চিত্রগুপ্তের ফাইলও, এবং তার রাজনৈতিক উপন্যাস ঢোড়াইচরিত মানসও। চিত্রগুপ্তের ফাইল প্রকাশিত হয় 1949-এ। এখানে দেখো অচিন রাগিনী আছে, যেটা 1954-তে প্রকাশিত হয়। এখানে আমাদের উত্তর হচ্ছে অচিন রাগিনী, যারা অপশান সি করেছো তোমাদের সঠিক উত্তর। অচিন রাগিনী এখানে আমাদের সঠিক উত্তর হবে। ঠিক আছে, চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। দেখে নাও যেতে পারি কিন্তু কেন যাব, এই যে কাব্যগ্রন্থের জন্য শক্তি চট্টোপাধ্যায় কোন পুরস্কার পেয়েছিলেন? অ্যান্সার করো। দেখো এখানে যেতে পারি কিন্তু কেন যাব শক্তি চট্টোপাধ্যায়ের অত্যন্ত একটি জনপ্রিয় এবং শ্রেষ্ঠ উপন্যাস, যেটি প্রকাশিত হয়েছিল 1982-তে। দেখো এই যে শক্তি চট্টোপাধ্যায়ের যেতে পারি কিন্তু কেন যাব, তার জন্য 1983-তে তিনি পেয়েছিলেন সাহিত্য একাডেমি পুরস্কার। এছাড়া রবীন্দ্র পুরস্কার তিনি পেয়েছিলেন 1995-এ। ছবি আঁকে ছিঁড়ে ফেলের জন্য, এগুলো যারা জানো না লিখে রাখতে পারো, ছবি আঁকে ছিঁড়ে ফেলে, ঠিক আছে, ছবি আঁকে ছিঁড়ে ফেলের জন্য তিনি পেয়েছিলেন, যেটি প্রকাশিত হয় 1991-এ, রবীন্দ্র পুরস্কার। এছাড়া আমরা যদি দেখি যে তিনি আনন্দ পুরস্কার পেয়েছিলেন 1975-এ, জ্ঞানপীঠ পুরস্কার তিনি পাননি। তাহলে দেখো শক্তি চট্টোপাধ্যায় থেকে সেই সঙ্গে মনে রাখবে শক্তি চট্টোপাধ্যায়ের যেটা প্রথম কবিতা পত্রিকায় প্রকাশিত হয় কবিতা, সেটি হলো জম। 1956-তে প্রকাশিত হয়েছিল চৈত্র সংখ্যা, বাংলার হচ্ছে 1362 বঙ্গাব্দ। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। দেখো দুঃখবাদী কবি হিসেবে আধুনিক কালের কোন কবিকে চিহ্নিত করা হয়? দেখো দুঃখবাদী কবি হিসেবে আধুনিক কালের কোন কবিকে চিহ্নিত করা হয় যদি আমরা দেখি,
দেখো এখানে আমাদের অবশ্যই অ্যান্সার হয়ে যাবে কি, যে স্বভাব কবি বলা হয় গোবিন্দচন্দ্র দাসকে জানো। এখানে বুদ্ধদেব বসু আমরা যদি দেখি, দেখো এখানে দেখো যে বিপ্রতীপ গুপ্ত ছদ্মনামে তিনি কিন্তু পরিচিত, ঠিক আছে। আর বিপ্রদাস মিত্র এই ছদ্মনামে আছে বুদ্ধদেব বসু। এখানে দেখো যতীন্দ্র মোহন সেনগুপ্ত বলা হয় যে কচি ডাবের লেখক, কচি ডাব যে কবিতাটি তার আছে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ঘ। নেক্সট প্রশ্নে চলে যাব, দেখে নাও যে কৃষ্ণকুমারী নাটকে কোন চরিত্রে গিরিশচন্দ্র অভিনয় করেন। কৃষ্ণকুমারী নাটকের কোন চরিত্রে গিরিশচন্দ্র অভিনয় করেন? তো এটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে ভীমসিংহ। এগুলো প্রত্যেকটাই আমাদের কৃষ্ণকুমারী নাটকের চরিত্র। দেখে নাও নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম পূর্ণাঙ্গ নৃত্যনাট্য কোনটি? দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম পূর্ণাঙ্গ নৃত্যনাট্য কোনটি? তো এখানে দেখে নাও যে নৃত্যনাট্যের দিক থেকে যদি আমরা দেখি, ঠিক আছে, এখানে দেখো নটির পূজা আছে, সামমোচন আছে, শ্যামা আছে, পরিত্রাণ আছে। তো এখানে আমাদের যে অ্যান্সারটি হয়ে যাবে, দেখো নটির পূজা, যেটি পূজারিণী যে ছোট গল্প, সে ছোট গল্পের নাট্যরূপ নটির পূজা। তাহলে এখানে দেখো নটির পূজা হচ্ছে 1925, আমাদের অ্যান্সার হচ্ছে নটির পূজা। এখানে দেখো তাছাড়া আমাদের কি আছে, সামমোচন আছে, এখানে আমাদের সামমোচন আছে 1931, নৃত্যনাট্য শ্যামা আছে 1939, পরিত্রাণ আছে 1929। তো এখানে আমাদের অপশন খ হচ্ছে সঠিক উত্তর। এই রবীন্দ্র নাটক থেকে তোমরা এসএসসিতে প্রশ্ন পাবেই, এসএসসিতে 100% প্রশ্ন পাবেই। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, দেখে নাও যে অলিক বাবন নাটকটি কার লেখা? যদিও এটি তোমাদের সিলেবাসের অন্তর্গত নয়, তবু জানাও। দেখো জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের এই যে অলিক বাবু, এগুলো কিন্তু তোমাদের এসএসসির প্রিভিয়াস ইয়ার্সে আসা প্রশ্ন, কিন্তু বর্তমানে সিলেবাসে আমাদের নেই, তবু এগুলো আমাদের জেনে রাখা প্রয়োজন। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের, কারণ এনারা আমাদের মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, দ্বিজেন্দ্রলাল রায় এরা সিলেবাসের অন্তর্গত, কিন্তু জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর আমাদের সিলেবাসের নয় অন্তর্গত। তো তার যদি দেখো তার যে নাটকগুলো, সে তার মধ্যে দেখতে পাবো আমরা, দেখো অশ্রুমতি পাবো, এবং আমরা এই যে অলিক বাবু, এটা প্রহসন, অশ্রুমতি ঐতিহাসিক নাটক। প্রহসনের মধ্যে আবারও আছে যে এমন কর্ম আর করব না, এমন কর্ম আর করব না। সেই সঙ্গে সঙ্গে তার আছে হঠাৎ নবাব, ঠিক আছে, আর অলিক বাবু আছে। তাহলে এখানে আমাদের গ অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্নে চলে যাব, দেখো নীল দর্পণের পর দীনবন্ধু মিত্র কোন নাটকটি রচনা করেন? নীল দর্পণের পর দীনবন্ধু মিত্র কোন নাটকটি রচনা করেন? দেখো এই নীল দর্পণ থেকে আমাদের প্রশ্ন এসেছিল, এবং প্রশ্নটি যদিও অ্যান্সার হিসেবে যে অ্যান্সার দেওয়া হয়েছিল সেগুলো সঠিক, কিন্তু মনে রাখবে যে ধরনের অপশানগুলো দেওয়া ছিল সে সিনেমার মতো, একটা আয়নার রুমে, সেই যারা দেখেছো ফের হেরাফেরি সিনেমাটা, সর্বশেষে আয়নার রুমে ঢুকে একটা মূর্তি যেন 4 রকমভাবে দেখা। তো এখানে তোমাদের নীল দর্পণটি মাদ্রাসাতে সেই রকম এসেছিল, ঠিক আছে। তো এখানে নীল দর্পণ অর দি ইন্ডিগো প্লান্টিং মিরর এরকম নাম ছিল। তো এখানে তোমাদের দেখো যে অ্যান্সার হয়ে যাবে যে নীল দর্পণের পর দীনবন্ধু মিত্র যেটি রচনা করেন, সেটি দেখো নীল দর্পণ রচনা করেন 1860, নীল দর্পণ রচনা করেন 1860। দেখো আমি তোমাদের প্রকাশকালগুলো লিখে দিচ্ছি, বা রচনাকাল যেগুলো আমরা পেয়েছি। এখানে 1863 হচ্ছে, বিয়ে পাগলা বুড়ো 1866, সধবার একাদশী 1866, জামাই বারিক 1872। তাহলে এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে নবীন তপস্বিনী 1863, অপশন ক হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, দেখে নাও যে নিম্নলিখিত কোনটি প্রমথ চৌধুরীর রচনা নয়? নিম্নলিখিত কোনটি প্রমথ চৌধুরী? প্রবন্ধ সাহিত্যে আমাদের আছে, যাকে বলা হয় বীরবল, ঠিক আছে। প্রমথ চৌধুরীর এখানে আমাদের তাহলে কোন অ্যান্সারটি হবে? দেখো চলো অ্যান্সার করো। দেখো এখানে আমাদের আছে কি, রায়তের কথা আছে, এখানে আমাদের কি আছে, রায়তের কথা। রায়তের কথা প্রকাশিত হয় 1926-এ।
জীবন কথা সুনীত কুমারের যেটি প্রকাশিত হয় 1779-তে, এটা আমাদের সঠিক উত্তর। সুনীত কুমারের আত্মজীবনীমূলক একটি রচনা নানা চর্চা 1932-এ, আহুতি 1919-এ প্রকাশিত হয়। এগুলো আমাদের মনে রাখতে হবে। এবং দেখো যে প্রমথ চৌধুরীর যদি আমরা দেখি যে প্রমথ চৌধুরী সম্পর্কে, যে প্রমথ চৌধুরীর কে বীরবল বলা হয়, এটা আমরা প্রত্যেকেই জানি। ঠিক আছে, এগুলো আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। যে অন্যান্য প্রকাশকালগুলো আছে এগুলো মনে রাখতে হবে। আর প্রমথ চৌধুরী গদ্যের ভাষাকে শঙ্কর বলেছেন। প্রমথ চৌধুরীর গদ্যের ভাষাকে শঙ্কর বলেছেন বারীন্দ্র কুমার ঘোষ, মনে রাখবে, বারীন্দ্র কুমার ঘোষ, এটা মনে রাখবে। ঠিক আছে, এবং রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলেন, ইস্পাতের ছুরি, যেটা পরীক্ষায় এসেছিল। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। দেখো বঙ্কিমচন্দ্রের বিজ্ঞান বিষয়ক একমাত্র প্রবন্ধ গ্রন্থ কোনটি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বিজ্ঞান বিষয়ক একমাত্র প্রবন্ধ গ্রন্থ যদি আমরা যদি লোকরহস্য দেখি, এটা 1874-এ প্রকাশিত হয় এবং এটি আমাদের একটি যে ব্যঙ্গমূলক প্রবন্ধ। সেখানে দেখতে পাবে লোকরহস্যতে পাবে ব্যাঘ্রাচার্য ও বৃহলাঙ্গুল পাবে। এখানে বিজ্ঞান রহস্য 1875, এটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলে যাব আমরা নেক্সট প্রশ্নে। দেখে নাও শেষ প্রশ্ন আজকের, যে ভিখু চরিত্রটি মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন গল্পের চরিত্র? অ্যান্সার করো। দেখো এই প্রশ্নটির যে উত্তরটি হবে, যদি আমরা দেখি যে প্রাগৈতিহাসিকের যে চরিত্রগুলো আছে, ভিখু তো আছে চরিত্র, এটাই অ্যান্সার হবে। এখানে তোমাদের প্রহ্লাদ চরিত্র আছে, যেমন প্রফেসর শঙ্কুতে আছে প্রহ্লাদ, পাঁচি চরিত্র আছে। এছাড়া দেখো আমরা এখানে কি আছে, যে সরীসৃপ এখানে আছে। এই সরীসৃপ গল্পে আমরা পাবো চারু চরিত্র পাবো, পরি চরিত্র পাবো, বনমালী চরিত্র পাবো। তাহলে দেখো আজকে আমরা 21টি প্রশ্ন আলোচনা করলাম। এই 21টির মধ্যে তোমাদের কতগুলো সঠিক হয়েছে অবশ্যই জানাবে। ঠিক আছে, মক টেস্টটি কেমন লাগলো জানাবে, তোমাদের কেমন লেগেছে, এবং অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তোমরা এইভাবে সাপোর্ট অবশ্যই করো। ঠিক আছে, আর যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনও যুক্ত হওনি, সে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো। ঠিক আছে, সেখানে আমি তোমাদের ক্লাস টাইম ইত্যাদি জানিয়ে দেবো। আর এসএসসি এসএলএসটির জন্য নিউ ব্যাচ 10ই মার্চ থেকে শুরু হয়েছে। যারা এডমিশন হতে চাও এডমিশন হতে পারো। 0 লেভেল থেকে সেখানে ক্লাস হচ্ছে, A to Z খুঁটিনাটি সেখানে আলোচনা করা হচ্ছে। কী ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষার জন্য আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সমস্ত কিছু A to Z আলোচনা করা হচ্ছে। ঠিক আছে, প্রত্যেকে যুক্ত থাকবে। ঠিক আছে, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ, সেখানে আমি তোমাদের জানিয়ে দেবো নেক্সট ক্লাস কবে আছে। ঠিক আছে, নেক্সট ক্লাস পিএসসির হয়তো নিয়ে আসবো, তারপরে আবারও এসএসসির যে মক টেস্ট সেগুলো চালু করব। এবং আমি তোমাদের জন্য যে ব্যাকরণ ভিত্তিক ক্লাস নিয়ে আসার চেষ্টা করছি। ঠিক আছে, তো দেখা যাক, সেটা চেষ্টা করা হচ্ছে। তো প্রত্যেকে সুস্থ থাকবে, প্রত্যেকে গুড নাইট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।